আজ 28শে এপ্রিল এক নজরে দেখে নেব দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর। খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। লোকাল থানার পুলিশকে বলছে ওকে অ্যারেস্ট করো, কিন্তু 30শে মে পর্যন্ত। ভবানীপুরে বড় দাবি মমতার। 4ই মে থেকে বাংলায় 4 গুণ বেশি মাছ মিলবে। তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বড় ঘোষণা রবি কিষানের। পরিণীতের সঙ্গে ওর বিয়েটাও হতো না, অকৃতজ্ঞ রাঘবকে অতীত মনে করালো আপ। ভবানীপুর মিনি ইন্ডিয়া চণ্ডীপাঠের পরই সায়নী বললেন লা ইলাহা ইল্লাহা। বিজেপিকে খোঁচা মমতার সাংসদের। তৃণমূল হারুক বা জিতুক, 4ই মে দুপুর 12টার পর দেখে নেব মিতালি বাগের উপর হামলায় হুঁশিয়ারি অভিষেকের। দক্ষিণবঙ্গের 4 জেলার 91টি আসনে নবান্নে পৌঁছানোর প্রধান হাতিয়ার, কাদের পাল্লা ভারী। 4ই মের পরে বিজেপি সরকারের শপথে ফের আসবে। ব্যারাকপুরের শেষ নির্বাচনী জনসভায় ঘোষণা আত্মবিশ্বাসী মোদির। তৃণমূল কর্মীর বাড়ি থেকে 100 বোমা উদ্ধারকাণ্ডে তদন্তে এনআইএ। আবিরের বাজারের রঙের আকাল, গেরুয়া ঝড়ে সাফ দোকানের স্টক। ভোটের আগে কেন এই বিপুল চাহিদা? পলতায় অভিষেকের ঘনিষ্ঠ টিএমসি প্রার্থী জাহাঙ্গীরের খোঁজ নেই, বাড়িতে তল্লাশি। কমিশনের অ্যাকশনে দিশেহারা তৃণমূল। ভোট শেষে বাংলার প্রথম কাজ কি? ধামাকা ঘোষণার পথে প্রধানমন্ত্রী। 29শে এপ্রিল কি তবে উল্টে যাবে তাসের ঘর? দক্ষিণবঙ্গের কোন কোন আসনে লুকিয়ে 26-এর আসল রাজা? অনুমতি নিয়ে এলাকায় ঢুকতে হবে, পুলিশকে ধমকে গ্রেফতার টিএমসি কাউন্সিলর। বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধামাকা, যুদ্ধ থামিয়ে শান্তি ফেরাতে ট্রাম্পকে পাকিস্তানের মাধ্যমে গোপন চিঠি ইরানের। শুভেন্দুর ভবিষ্যৎবাণীতে তোলপাড় বাংলা, মমতার অস্তিত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা। মেগা লড়াইয়ের আগে সরগরম রাজনীতি। চৌরঙ্গীর ভোট প্রচারে মমতার চামার মন্তব্যে উস্কালো বিতর্ক। প্রার্থীপদ বাতিলের আর্জি ধোপে টিকল না, হাইকোর্টে বড় জয় শুভেন্দু অধিকারীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি সত্যি হলো, পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে এবার হাইকোর্টের তৃণমূল। লাদাখের প্রশাসনিক মানচিত্রে এবার বড় পরিবর্তন, ঘোষণা করা হলো নতুন 5টি জেলার। 35টি বুথে এজেন্টই দিতে পারেনি পদ্ম, জয় নিশ্চিত বলছে তৃণমূল। পুলিশ হয়ে ফেসবুকে উস্কানি, সাম্প্রদায়িক পোস্ট করায় লালবাজারের বড় পদক্ষেপ, কপাল পুড়ল কনস্টেবলের। ধমকায়া তো খবর লেঙ্গে, ফল তার তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে হুমকি বিজেপি ঘনিষ্ঠ পুলিশ পর্যবেক্ষকের। ভোটের আগে বিস্ফোরক বুলডোজার মন্তব্য, তোলপাড় হিঙ্কলগঞ্জ, কেন্দ্রবিন্দুতে রেখা পাত্র। সরকার গড়তে বিজেপির 68 আসন দরকার, দ্বিতীয় দফায় নির্ধারিত হবে ভাগ্য। ঢাকা নয়াদিল্লি সম্পর্কে বড় মোড়, বাংলাদেশের নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী, মাস্টার স্ট্রোক মোদির। রাজ্যের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ 6 মাস বাড়িয়ে দিল শাহের মন্ত্রক, দ্বিতীয় দফার ভোটের আগে চিঠি এলো নবান্নে। লক্ষ্মীর ভাণ্ডারের দিন শেষ, 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট, ফর্ম ফিল আপ শুরু হতেই তোলপাড়। না শুধরালে কাঁদতে হবে, তৃণমূল প্রার্থীর ড্রয়িং রুমে ঢুকে তুলোধনা ইউপির এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পালের। বিজেপি প্রার্থীর সঙ্গে গোপনে বৈঠক, কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের। অভিষেক বার্তার পর হাইকোর্টে গেল তৃণমূল। তৃণমূলের টিকিটে জিতে বিজেপির জয়গান, ইউসুফ পাঠানের ভবিষ্যৎবাণী ঘিরে তুঙ্গে বিতর্ক। মোদির সভার আগে রণক্ষেত্র জগদ্দল, থানার ভেতরে অর্জুন সিং, তৃণমূল খণ্ডযুদ্ধ, গুলিবিদ্ধ জওয়ান। একেন বাবুর মাথায় চুলও গজাতে পারে, কিন্তু তৃণমূল আর ক্ষমতায় ফিরবে না। শেষ মুহূর্তের প্রচারে তৃণমূলকে বিসর্জনের অঙ্গীকার শ্রমিকের। বিস্ফোরক উদ্ধার বা শাসানি এক বিন্দু ছাড় নয়, খোদ পুলিশকেই এবার টার্গেট করল কমিশন। বাংলায় তোলপাড়। 5 তারিখের পর থানা তুলে দেব, মিছিলে বেরিয়ে মেজাজ হারালেন মদন মিত্র। পুলিশের ওপর চরম চটলেন কালারফুল বিধায়ক। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত খবর।
লোকাল থানার পুলিশকে বলছে ওকে অ্যারেস্ট করো, কিন্তু 30শে মে পর্যন্ত ভবানীপুরে বড় দাবি মমতার। ভোটের আগে শেষ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শুরু হয় পদযাত্রা দিয়ে। ল্যান্ডটাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হাঁটেন তিনি। জনসংযোগের পরে প্রথম জনসভাটি করেন ক্যামাক স্ট্রিটে। এরপরে ভবানীপুরে সভা করেন তৃণমূল নেত্রী। শনিবার ভবানীপুরের চক্রবেড়িয়ায় বিজেপির বিরুদ্ধে মাইক ব্যাঘাতের অভিযোগ করে সভামঞ্চ ছাড়েন মমতা। রবিবার ভবানীপুরে ফের জনসভা করেন তৃণমূল নেত্রী। সেখান থেকে বড় অভিযোগ এনে মমতা বলেন, বন্দুক পাঠিয়ে দিয়েছে, গুন্ডা পাঠিয়ে দিয়েছে, আর লোকাল থানার পুলিশকে বলছে ওকে অ্যারেস্ট করো। কি করে করবে? কোর্টের অর্ডার আছে, কিন্তু 30শে মে পর্যন্ত করতে পারবে না, স্টে করা হয়েছে। একই সঙ্গে মমতার হুঁশিয়ারি, আর যারা এখন অ্যারেস্ট করছেন ভবিষ্যতে তারা অ্যারেস্ট হওয়ার কথা চিন্তা করবেন। পাপ বাপকে ছাড়ে না, ধর্মের কল বাতাসে নড়ে। কোথাও কোথাও এলাকায় বন্দুক নিয়ে ভর দেখাচ্ছে, আবার অ্যাপয়েন্ট করা লোকগুলোকে সেই এসআইআর এর নাম করে সরিয়েছে। তারপর বর্ডার দিয়ে বন্দুক ঢুকিয়েছে, ড্রাগ ঢুকিয়েছে, তারপরে টাকা ঢুকিয়েছে। মমতার আরও দাবি, পুরো উড়িষ্যার বর্ডার দিয়ে ঢুকিয়েছে, বিহার বর্ডার ব্যবহার করেছে। আর যে পুলিশকে দিয়ে আমি নাকা চেকিং করতাম সেসব আর কিচ্ছু নয়। বিজেপি কোটি কোটি টাকা নিয়ে ঢুকে যাচ্ছে আর বলছে আমরা চোর, ডাকাতের সর্দার, অত্যাচারী। তৃণমূল নেত্রীর সতর্কবাণী, পুলিশ থানায় গিয়ে মুচলেকা দিতে বললে দেবেন না। মনে রাখবেন, দিদি মরে যায়নি, দিদি লড়াই করতে জানে। কালীঘাট ও ভবানীপুর থানা কয়েকজনকে ডেকে পাঠিয়েছে। 4ই মে থেকে বাংলায় 4 গুণ বেশি মাছ মিলবে। তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বড় ঘোষণা রবি কিষাণের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে হাওড়ার জনসভা থেকে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন বিজেপি সাংসদ ও তারকা প্রচারক রবি কিষাণ। 4ই মে নির্বাচনী ফলাফল প্রকাশের দিনটিকে রামরাজ্যের সূচনা হিসাবে অভিহিত করে তিনি দাবি করেন, এদিন থেকেই বাংলায় দুর্নীতি ও অন্যায়ের অবসান ঘটবে। বর্তমান নির্বাচনকে তিনি কেবল ক্ষমতার লড়াই নয়, বরং বাংলার মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই বলে বর্ণনা করেন। মাছ নিয়ে বড় প্রতিশ্রুতি ও মমতাকে আক্রমণ। বাঙালির মৎস্যপ্রীতিকে হাতিয়ার করে রবি কিষাণ বর্তমান রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেন, মাছ খাওয়া নিয়ে রাজ্য সরকার সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা ছড়িয়েছে। তার প্রতিশ্রুতি, 4ই মের পর বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিহার থেকে প্রচুর পরিমাণে মাছ বাংলায় আনা হবে এবং এখানকার পুকুর ও জলাশয়গুলোতে মাছ ছাড়া হবে। এর ফলে বাংলার মানুষ আগের চেয়ে 4 গুণ বেশি মাছ খেতে পারবেন বলে তিনি দাবি করেন। জাতীয়তাবাদ ও অস্তিত্বের লড়াই। গঙ্গাবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নৌকা বিহার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের কড়া জবাব দিয়েছেন রবি কিষাণ। প্রধানমন্ত্রীর সফরকে নাটক বলায় প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলা কি বাংলাদেশ নাকি পাকিস্তান, যেখানে কেউ আসতে পারবেন না? তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যকে অদ্ভুত বলে আখ্যা দিয়ে তিনি জানান, রাজ্যের মানুষ ইতিমধ্যেই পরিবর্তনের পক্ষে রায় দিয়ে ফেলেছেন এবং ফলাফল প্রকাশের পর আর কোনো বাধা থাকবে না। 4ই মে ফলাফল প্রকাশের দিন বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠার দাবি জানালেন বিজেপি সাংসদ রবি কিষাণ। উত্তরপ্রদেশ ও বিহার থেকে মাছ এনে বাংলায় মাছের সরবরাহ 4 গুণ বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রীর নৌ বিহার। মুখ্যমন্ত্রীর সমালোচনার প্রেক্ষিতে বাংলার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুললেন এই তারকা প্রচারক। তৃণমূল সরকারকে মিথ্যেবাদী আখ্যা দিয়ে রাজ্যে দুর্নীতির অবসানের ডাক দিলেন তিনি। পরিণীতির সঙ্গে ওর বিয়েটাও হতো না, অকৃতজ্ঞ রাঘবকে অতীত মনে করালো আপ। আম আদমি পার্টিকে খাদের কিনারে ছেড়ে দিয়ে বিজেপির নৌকায় উঠেছেন রাঘব চাড্ডা। সঙ্গে নিয়ে গিয়েছেন দলের আরও 6 সাংসদকে। এই ঘটনায় বিশ্বাসঘাতক রাঘবের নিন্দায় মুখর জাতীয় রাজনীতি। সমালোচনার মুখে পড়ে আপকে দুষে এক ভিডিও পোস্ট করেছেন রাঘব। এর পাল্টা গদ্দারের মুখোশ খুলতে তৎপর হলো আপ। শুধু তাই নয়, অতীত মনে করিয়ে রাঘব পরিণতির বিয়ের কৃতিত্ব নিল আম আদমি পার্টি। দলের শীর্ষ নেতা সৌরভ ভারদ্বাজ জানালেন, দল ওকে সাংসদ না করলে পরিণতির সঙ্গে ওর বিয়েটাও হতো না। রাঘবের ভিডিও বার্তার পাল্টা সোমবার সোশ্যাল মিডিয়া এক ভিডিও পোস্ট করে দিল্লির আপ সভাপতি সৌরভ ভারদ্বাজ। তিনি বলেন, দল ভাঙার জন্য বিজেপির সঙ্গে মিলে দীর্ঘ ষড়যন্ত্র করেছিলেন রাঘব। স্বতন্ত্র ভাবমূর্তি গড়ে তুলতে বিমানবন্দরে সস্তা সিঙ্গারা, রিচার্জের নিয়ম এবং গিগ কর্মীদের সমস্যা তুলে ধরেন তিনি। এই কাজে বিজেপি ওকে সাহায্য করেছিল। রাঘবের ভাষণের পর অবিলম্বে ব্যবস্থাও নেয় সরকার। পুরোটাই ছিল আঁতাত। এরপরই পরিণীতির সঙ্গে রাঘবের বিয়ের কৃতিত্ব নিয়ে সৌরভ বলেন, দলের কারণেই ওদের বিয়েটা হয়েছিল। দিল্লির আপ সভাপতি বলেন, আজ আপনি বিয়ে করতে পেরেছেন তার কারণ আপনাকে রাজ্যসভার সদস্য করা হয়েছিল, নইলে কেউ আপনাকে বিয়ের প্রস্তাবও দিত না। সৌরভ বলেন, যদি দলত্যাগী উদ্দেশ্য হতো তবে এমনই ছেড়ে দিতেন, এমনিই ছেড়ে দিতেন। কি দরকার ছিল? রাজনীতি থেকে সরে যেতে পারতেন। কেউ আপনাকে গালি দিত না। আপনাকে গালি দেওয়া হচ্ছে কারণ আপনি আপনার সেই দল ছেড়েছেন যে আপনাকে সবকিছু দিয়েছে। আজ আপনি বিয়ে করতে পেরেছেন তার কারণ আপনাকে রাজ্যসভার সদস্য করা হয়েছিল, নইলে কেউ আপনাকে বিয়ের
প্রস্তাব দিত না। আপনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পুরো দল ভেঙেছেন। উল্লেখ্য, সোমবার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন প্রাক্তন আপ সাংসদ। সেখানে তিনি বলেন, আপ সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে। দলটি আর আগের মতো নেই। আপ এখন বিষাক্ত হয়ে উঠেছে। এখানে কাজ করতে বাধা দেওয়া হয়, সংসদে কথা বলতে দেওয়া হয় না। তিনি আরও বলেন, জীবনের 15 বছর আপে বিনিয়োগ করেছি। নিজেকে আপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে বর্ণনা করে বলেন, আমি আমার ভবিষ্যৎ গড়তে রাজনীতিতে আসিনি। গত 15 বছর ধরে রক্ত ঘাম দিয়ে দলের জন্য পরিশ্রম করেছি, কিন্তু সাম্প্রতিক সময় দলের নিজেকে বেমানান মনে হচ্ছিল। রাঘবের আরও বলেন, আমার এই সিদ্ধান্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একসঙ্গে 7 জন আপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। একজন দুজন ভুল করতে পারেন, কিন্তু 7 জন ভুল করতে পারেন না। চূড়ান্ত হতাশা, মোহভঙ্গ এবং বিতৃষ্ণার কারণে এই দলত্যাগ বলে দাবি রাঘবের। ভবানীপুর মিনি ইন্ডিয়া চণ্ডীপাঠের পরেই সায়নী বললেন, লা ইলাহা ইল্লাহা। বিজেপিকে খোঁচা মমতার সাংসদের। নির্বাচনী ময়দান হোক বা জনসভা, সায়নী ঘোষের উপস্থিতি মানেই বাড়তি উত্তেজনা। সম্প্রতি মমতার কেন্দ্র ভবানীপুরের এক জনসভায় সায়নীকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক আঙ্গিকে। ভাষণের মাঝেই তিনি বিভিন্ন ধর্মের পবিত্র প্রার্থনাগুলো পাঠ করেন, যা উপস্থিত জনতাকে মন্ত্রমুগ্ধ করে রাখে। আর এই ভিডিওটি ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা। বাংলা ও হিন্দির মিশ্রণে জনতাকে সম্বোধন করে সায়নী উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, এখানে এক বাড়ি থেকে আপনি শুনতে পাবেন, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্ত্বৈ 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 নমো নমঃ। এটি হিন্দু ধর্মীয় রচনা দুর্গা সপ্তশতীর জনপ্রিয় সংস্কৃত মন্ত্র বা চণ্ডীপাঠ। দুর্গা পূজা এবং নবরাত্রির সময় বাংলায় সাধারণত সংস্কৃত শ্লোকগুলি ব্যবহৃত হয়। এই মন্ত্র ছাড়া অসম্পূর্ণ হিন্দু বাঙালির জীবন। এরপরে সায়নী বলেন, অন্য গলি থেকে আপনি শুনতে পাবেন লা ইলাহা ইল্লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটিতে সায়নীকে বলতে শোনা গেছে, বিজেপি দেশটাকে ধর্মের নামে ভাগ করতে চায়। ওরা বিভাজনের রাজনীতি করে ক্ষমতা ধরে রাখতে চায়। এই বিভেদের বিপরীত দাঁড়িয়ে সায়নী বোঝাতে চেয়েছেন যে ভারতের মূল শক্তি হলো তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তাই বিজেপির বিভেদের রাজনীতি রুখতে বাংলায় মোদী শাহদের রুখতে হবে। সেটা সম্ভব একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই, দাবি তৃণমূল সাংসদের। তৃণমূল হারুক বা জিতুক, 4ই মে দুপুর 12টার পর দেখে নেব। মিতালি বাগের উপর হামলার হুঁশিয়ারি অভিষেকের। শেষ লগ্নের প্রচারে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরামবাগে তার সভায় যাওয়ার পথেই আক্রমণের শিকার হয়েছেন সাংসদ মিতালি বাগ। এদিন সভা থেকেও মিতালির ওপর হামলা নিয়ে সোচ্চার অভিষেক। আহত মিতালিকে দেখতে হাসপাতালেও যান অভিষেক। তিনি বলেন, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। 4 তারিখ এখানে ডিজে বাজবে। খেলা ওরা শুরু করেছে মিতালির ওপর আক্রমণ করে, শেষ আমি করব। যারা আজ মিতালির ওপর হামলা চালিয়েছে, তোমাদের প্রত্যেকের ওপর আমার নজর রয়েছে। হামলাকারীদের বিস্তারিত তথ্য আমার কাছে আছে। তোমাদের প্রত্যেককে শনাক্ত করতে আমরা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখব। তিনি আরও বলেন, তোমরা একজন তফসিলি জাতিভুক্ত মহিলা নেত্রীর ওপর হামলা চালিয়েছে। 4ঠা মের পর আরামবাগে তৃণমূল জিতুক বা না জিতুক, এই এলাকার দায়িত্ব আমার হাতেই থাকবে। 4ঠা মে দুপুর 12টার পর আমি দেখে নেব কোন বিজেপি নেতার সেই হিম্মত আছে, আর দিল্লির কোন বিজেপি নেতা তোমাদের পাশে এসে দাঁড়ায়। প্রসঙ্গত, হুগলির গোঘাটে আক্রান্ত আরামবাগের সাংসদ মিতালি বাগ। অভিযোগ, গোঘাট হাসপাতালের সামনে মিতালি বাগের গাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্ত হওয়ার পর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল নেত্রী মিতালি বাগ। আরামবাগে অভিষেকের সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছিলেন। অভিযোগ, গোঘাটে তাকে আক্রমণ করা হয়। সোশ্যাল মিডিয়ার লাইভ আহত তৃণমূল নেত্রী বলেন, আমি বাড়ি থেকে বেরিয়ে আরামবাগে অভিষেকদার সভায় যাচ্ছিলাম। সেই সময় বিজেপির দুষ্কৃতীরা আমার উপর হামলা করে, গোঘাটে গাড়ি ভাঙচুর করেছে। এখনো ভোট শুরু হয়নি, আপনারা দেখুন কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে। গাড়িটাকে দাঁড় করিয়ে লাঠি সোটা বন্দুক দিয়ে মেরেছে, গোটা গায়ে কাঁচ লেগেছে। বিজেপির গুন্ডা বাহিনী আমার গাড়ি ভাঙচুর করলো, কোনো রকম আমার প্রাণটা বেঁচেছে। এত বড় পাথর, মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে, আমাকে বলছে তুমি নাম, তোকে মেরে ফেলবো। দক্ষিণবঙ্গের 4 জেলার 91টি আসনই কি নবান্নে পৌঁছানোর প্রধান হাতিয়ার? কাদের পাল্লা ভারী? পশ্চিমবঙ্গের রাজনীতিতে সরকার গঠনের লড়াইয়ের কেন্দ্রবিন্দু হল দক্ষিণবঙ্গের 91টি বিধানসভা আসন। নবান্নের ক্ষমতার হ্রাস কার হাতে থাকবে তা বহুলাংশে এই আসনগুলি নির্ধারণ করে। এই কারণে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও হাওড়াকে বাংলার নির্বাচনী মানচিত্রের কেন্দ্রস্থল হিসেবে আখ্যায়িত করেন অনেক রাজনীতিবিদ। এই অঞ্চলই রাজ্যে ক্ষমতা গঠন ও বিলুপ্তির কারণ হয়ে এসেছে। সাধারণত পশ্চিমবঙ্গের নির্বাচনী চলচ্চিত্রে উত্তরবঙ্গের পার্বত্য জঙ্গল বা জঙ্গলমহলের বনভূমিতে সরকার গঠিত হয় না। ক্ষমতার সমীকরণ স্থির হয় দক্ষিণবঙ্গের জনবহুল সমতল এলাকায়, যেখানে শুধুমাত্র জনজোয়ারে নয় বরং গাণিতিক হিসাব নিকাশে নির্বাচনের জয় পরাজয় নির্ধারিত হয়। এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, যে
যে যমজ জেলাগুলি কলকাতা ও হায়রার সঙ্গে মিলিত হয়ে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী দুর্গ গড়ে তুলেছে, একই সঙ্গে বিজেপির জন্য এগুলি ক্ষমতার গুরুত্বপূর্ণ প্রবেশপথ। বিজেপির ক্ষমতাসীন তৃণমূলের দক্ষিণের এই দুর্গ ভাঙতে চাইছে। উত্তর 24 পরগনার 33টি এবং দক্ষিণ 24 পরগনার 31টি আসন রয়েছে, যা এই হাই ভোল্টেজ নির্বাচনী যুদ্ধে আবারও নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে। কলকাতা এবং হাওড়ার আসনগুলি সহ মোট 91টি আসন রাজ্যের 294টি বিধানসভা আসনের প্রায় 1/3, যা 2026 সালের নির্বাচনে সবচেয়ে নির্ণায়ক অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহত্তর প্রেসিডেন্সি বিভাগ, যার মধ্যে কলকাতা, হাওড়া, নদিয়া ও উত্তর ও দক্ষিণ 24 পরগনা অন্তর্ভুক্ত, বিধানসভায় 111 জন বিধায়ক পাঠায়। এটি তৃণমূলের অটুট দুর্গ হিসেবেই পরিচিত। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সমস্ত আক্রমণাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তৃণমূল এই 111টি আসনের মধ্যে 96টিতে জয়লাভ করে, যেখানে বিজেপি মাত্র 14টি এবং আইএসএফ 1টিতে সাফল্য পেয়েছে। তৃণমূল কংগ্রেসের জন্য গাণিতিক হিসাবটি স্পষ্ট। এই অঞ্চল ধরে রাখতে পারলে চতুর্থবারের মতো ক্ষমতায় আসার পথ সুগম হবে। আর তৃণমূল মন্ত্রী এই বিষয়ে বলেন, আমাদের নির্বাচনী যুদ্ধ এখানেই শেষ হয়ে যায়। আমরা যদি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও হাওড়া ধরে রাখতে পারি, তাহলে বাংলা আমাদের সঙ্গেই থাকবে। এগুলি কেবল কয়েকটি আসন নয়, এগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সামাজিক ভিত্তি। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাদের পায়ের ছাপ আরও বাড়িয়ে প্রেসিডেন্সি বিভাগের 21টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে গিয়েছিল। তবে তৃণমূল 90টি আসনে এগিয়ে থেকে তাদের অবস্থান ধরে রেখেছে। 4 মের পরে বিজেপি সরকারের শপথে ফের আসবো। ব্যারাকপুরের শেষ নির্বাচনী জনসভায় ঘোষণা আত্মবিশ্বাসী মোদির। দ্বিতীয় দফার ভোট প্রচারের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ব্যারাকপুরে নির্বাচনী সমাবেশে ভাষণ দিলেন। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটের আগে শেষ ভাষণে তিনি 4 মে ফলাফল ঘোষণার পর বিজেপির বিজয় নিশ্চিত বলে আস্থা প্রকাশ করেছেন। মোদী বলেন, বাংলার প্রতি আমার আকর্ষণ শক্তির প্রতি ভক্তি, যা আমার ব্যক্তিগত আধ্যাত্মিক যাত্রার শক্তি কেন্দ্র। বাংলার মহৎ ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। এই ভূমির অভিজ্ঞতা আমার মহা আশীর্বাদ। ব্যারাকপুরের এই সভাকে তিনি বর্তমান নির্বাচনী প্রচারের শেষ জনসভা বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসের সাথে জানান, এই নির্বাচনের এটাই আমার শেষ সভা। পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ দেখছি। 4 মে ফলাফলের পর বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমাকে আবার ফিরে আসতে হবে। মানুষের প্রতি তার মানসিক যোগসূত্রের কথা তুলে ধরে মোদী বলেন, বাংলার জনসভা ও রোড শো চলাকালীন এমন আন্তরিক বার্তা ও প্রতিকৃতি পেয়েছে, যা কখনো ভুলতে পারবো না। মোদী আরও জানান, আপনাদের বার্তা ও চিঠিও পড়ি, কিছুতে ব্যথা, অন্যগুলিতে আশীর্বাদ অনুভব করি। নিশ্চিত করি আমার প্রতিক্রিয়া যত্ন সহকারে লিপিবদ্ধ হয়েছে। তিনি নিজের দশকের পর দশক ধরে রাজনীতি ও নির্বাচনী দায়িত্ব পালনের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী যোগ করেন, তিনি দিন-রাত আবহাওয়া দেখেন না, শুধু এগিয়ে যান। তিনি বলেন, বাড়ি ছাড়ার পর থেকে আমি আপনাদের সকলের মাঝে স্বস্তি ও শান্তি পেয়েছি, আর আপনারাই আমার পরিবার। প্রধানমন্ত্রী মোদী ব্যারাকপুরে বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচির সমর্থনে প্রচার করেন। তার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বর্তমান বিধায়ক চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, যিনি দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছেন। সিপিআইএম এর সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায় উভয় দলকেই আক্রমণ করে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। ব্যারাকপুর বিধানসভা উত্তর 24 পরগনা জেলার একটি শহর। এটি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 294টি আসনের মধ্যে অন্যতম। দ্বিতীয় দফা নির্বাচনের আগে এই কেন্দ্রে 3 প্রধান দলেরই জোরদার প্রচার চলছে। এর আগে রবিবার প্রধানমন্ত্রী উত্তর কলকাতায় রোড শো শুরুর আগে 300 বছরের পুরনো ঠনঠনিয়া কালীবাড়িতে দেবী কালীর আশীর্বাদ গ্রহণ করেন। 1703 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি কলকাতার প্রাচীনতম ও সবচেয়ে শ্রদ্ধেয়গুলির মধ্যে একটি। ঠনঠনিয়া কালীবাড়ির ইতিহাস শহরের বিকাশেরও পূর্বে এখানে কালীমা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন। প্রধান দেবী জাগ্রত বলে বিবেচিত। কথিত আছে, রামকৃষ্ণ পরমহংসদেবের প্রায়শই মন্দিরে আসতেন ও মা সিদ্ধেশ্বরীর ভক্তিগীতি গাইতেন।